সকাল বাজে ঘড়িতে 3:52 আমরা স্টার্ট করছি ব্যাঙ্গালোরের একদম দক্ষিণে অবস্থিত ইলেকট্রনিক সিটি ফেজ 1 থেকে। বাড়ি যাচ্ছি কলকাতা, কিন্তু আজকের গন্তব্য হচ্ছে রাজা মহেন্দ্রবরম, যার আগে নাম ছিল রাজা মুন্দ্রি। যারা দক্ষিণ ভারতে পড়াশোনা করেছে কিংবা দক্ষিণ ভারতে নিয়মিত আসে, ট্রেনে করে আসতো, তারা সবাই এই স্টেশনটার কথা জানে। গোদাবরী নদীর পাশে এক বিশাল বড় শহর। এখন ডিস্টেন্স যা সেটা হচ্ছে 829 কিলোমিটার আমার বাড়ি থেকে। পৌঁছতে লাগে এমনিতে প্রায় 14 ঘন্টা মতন। তো আমরা এখন বেরিয়ে পড়েছি এবং যেতে 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 প্রথমে তো পুরো ব্যাঙ্গালোর শহরকে সার্কামফারেন্স ধরে পার করে আমরা পৌঁছবো হচ্ছে ওল্ড মাদ্রাস রোড দিয়ে যাব কোলারের দিকে। কোলার পার করে যাব মূলবাগালে ধোসা খাবো কিনা জানি না, মূলবাগানের ধোসা খুব বিখ্যাত। সেখান থেকে পার হয়ে আমরা যাব তিরুপতিতে পাহাড়ের উপরে তিরুমালাতে আমাদের মন্দির, যেখানে আমরা বারবার যাই, কিন্তু সেদিকে আমরা যাব না। আমরা তিরুপতির বাইপাস ধরে বেরিয়ে গিয়ে শ্রীকালাহস্তি শহরের দিকে যাব। শ্রীকালাহস্তি শহর পার করে আমরা চেন্নাই থেকে আসা ন্যাশনাল হাইওয়ে 16 ধরবো। সেই ন্যাশনাল হাইওয়ে 16 ধরে নেল্লোরের দিকে যাব। নেল্লোরে ইচ্ছে আছে লাঞ্চ করার। নেল্লোরে লাঞ্চ করে তারপর সোজা বেরিয়ে যাব বিজয়ওয়াড়ার দিকে। বিজয়ওয়াড়া পার করে আমরা পৌঁছবো হচ্ছে, ততক্ষণে পড়ন্ত বিকেল হয়ে যাবে। সন্ধে হতে হতে সামনে একটা পেঁচা উড়ে যাচ্ছে আমার গাড়ির সামনে। যাই হোক, পেঁচাটা গিয়ে ওই যে ল্যাম্প পোস্টের উপর, জানি না গোপ্রোতে দেখা যাবে কিনা, পেঁচাটা গিয়ে ল্যাম্প পোস্টের উপর বসলো। এখনো উঠছে, ওই দেখুন, ওই যে গিয়ে ল্যাম্প পোস্টের উপর বসেছে। ভিডিও এখনো বানিয়ে উঠতে পারিনি, কাজ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু তবুও এটা করতে মজা লাগে। তার কারণ একটা মানে আর কেউ দেখুক না দেখুক, নিজেদের কাছে স্মৃতিগুলো থেকে যায়। ছবি থাকা আর ভিডিও থাকা অনেক ভালো। ভিডিও যখন দেখি তখন মনে হয় আবার যেন ফিরে যাচ্ছি সেই একই জার্নিতে, একই যে যাত্রা যেটা করেছিলাম সেটাতে যেন আবার দ্বিতীয়বার করতে পারছি। সেই জন্য ভিডিওগুলো বাড়ি। মানে এখন যদি আপনাদের বলি যে কি কি বানানো আছে, এখনো লাদাখ সিরিজের শেষ দিকের ভিডিওগুলো শেষ করা হয়নি। তারপরে আমাদের পুরো কেরালা ঘোরা হয়ে গেছে, সেটা তো হাতই দেওয়া হয়নি। যাই হোক, কেরালা তারপরেও আমরা যেতে থাকি। যার মানে কুর্গ বোধহয় এই নিয়ে তারপরেও বোধহয় 4-5 গেছি। গোয়া গেছি, গোয়া একটা ট্রিপ করেছি, গোকর্ণা একটা ট্রিপ করেছি। এগুলো সবই ভিডিও বানানো বাকি। মোট কথা, আমাদের যদি বলেন পায়ের তলায় সর্ষে, আমরা প্রত্যেক 2 মাসেই কোথাও না কোথাও যাচ্ছি। এই বছর খুব একটা যাওয়া হয়নি, কারণ আমার গুণধর পুত্রর ক্লাস 12 চলছে, তাই তাকে ফেলে বারবার যাওয়া যায় না। সেই জন্য আমরা যাইনি এই বছর। কিন্তু যেমন বললাম, আমরা আমাদের পায়ের তলায় সর্ষে অনেক বছর ধরে, 10-12 বছর কি তারও বেশি ধরে আমরা গাড়ি করে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াই। ব্লগ জিনিসটা ওঠার অনেকদিন আগে থেকেই ঘুরে বেড়াই। তাই ব্লগ ওঠার পরে নিজেদের ভালোই লেগেছিল যে এরকম একটা ব্যাপার হয়, আমরাও ব্লগ করব। কিন্তু তারপর করতে গিয়ে দেখলাম যে অনেক ব্যাপার আছে, সবার পক্ষে সবকিছু করা সম্ভব না। এক হচ্ছে সময় দিয়ে ওই ভিডিওগুলো এডিট করা, তার উপরে হাই গাইস বলে বলাটা, সেটা আমাদের জেনারেশনের হয়তো স্বভাব বিরুদ্ধ। আমরা তো লোকজনের সাথে কথা বলতেই কেমন একটা মানে দ্বিধাবোধ করি, যে খুব প্রয়োজন না হলে কথা বলাটা কি ঠিক হবে, তাদের বিরক্ত করছি কিনা, এরকম একটা দ্বিধা নিয়ে বড় হয়েছি আমরা। তাই আমাদের পক্ষে ওরকমভাবে কথা বলাটা হয়তো একটু। যাই হোক, আমরা হসুর রোড পার হয়ে গেছি। পার হয়ে আবার ডান দিক নিয়ে নিয়েছি সিল্ক বোর্ড থেকে। বিখ্যাত সিল্ক বোর্ড, আপনারা নিশ্চয়ই এর প্রচুর বিখ্যাত সিল্ক বোর্ড, যেখানে একবার জামায় আটকালে, মানে বিয়ের আগে জামায় আটকালে বাচ্চা নিয়ে বেরোতে হয়। যাই হোক, মোট কথা সেটা পার হয়ে গেছি। কোনো জ্যাম ফ্যাম কিছু নেই। এত রাত্রে জ্যাম হওয়াটাই খুব অদ্ভুত, তো হবে না। তো একটা মানে মনে ডাউট ছিল, কারণ আজকে গতকাল 25শে ডিসেম্বর ছিল, আজকে 25শে ডিসেম্বরের রাত। তো হই হুল্লোড় তো প্রচুর হয়েছে, কিন্তু সেটা এমজি রোডের দিকে হয়েছে। এদিকে দেখছি না খুব একটা ট্রাফিক আছে। যাই হোক, পুরো খালি খাঁকা করছে। আউটার রিং রোড ধরে দিয়ে চলে এসেছি। গুগল কাকিমা বলছিল যে
ইন্টারমিডিয়েট রিং রোড দিয়ে, মানে আরেকটু ঢুকে মাডিওয়ালা বলে একটা জায়গা আছে, মাডিওয়ালা থেকে ডান দিকে নিয়ে পোড়াবাংলার ভিতর দিয়ে গিয়ে এজিপুরা হয়ে তারপরে সোনি সিগন্যাল বলে একটা জায়গা আছে, সোনি সিগন্যাল পার করে এজিপুরা মোড় পার করে তারপরে ইন্দিরানগর হয়ে ওল্ড ম্যাড্রাস রোডে পড়তে। সেটা হয়তো ছোট হবে কিন্তু অনেকগুলো সিগন্যাল পার করতে হবে। আর সেদিকে না গিয়ে ওই জন্য আমরা, যেটা বাইপাস, এখানে আউটার রিং রোড বলে, আউটার রিং রোড ধরে নিয়েছি। আউটার রিং রোডের বিশেষত্ব হচ্ছে এখানেও কিন্তু প্রচণ্ড জ্যাম হয় অফিস টাইমে, যদিও এটা বাইপাস কিন্তু বাইপাসের মতন নয়, মানে প্রচুর জ্যাম হয়। তার কারণ হচ্ছে আপনারা দেখতে পাবেন গোপ্রোতে চলছে, আপনারা গোপ্রোতে দেখতে পাবেন যে প্রচুর আন্ডারপাস এসব ওভারব্রিজ এসব থাকলেও দুপাশে শুধু কোম্পানির পর কোম্পানি। সো গোল্ডম্যান স্যাক্স, জেপি মর্গান চেজ বলুন, ওয়েলস ফার্গো, মাইক্রোসফট, এখানে সমস্ত কিছুর অফিস এখানে আছে। তো এটা পৌঁছে গেছি কেয়ারপুরম ব্রিজের ঠিক সামনে। এখন কেয়ারপুরম ব্রিজে বলেছিলাম আগে যে না, এটা মানে বলেছিলাম যে দ্বিতীয় হুগলি সেতুর মতন একটা ব্রিজ, মানে ছোট সাইজে, অনেক ছোট সাইজে, কিন্তু এটাও একটা কেবল স্টেট ব্রিজ। এটা তৈরি হয়েছে প্রায় 2001 সাল নাগাদ, তখন থেকেই আছে। তার আগে একটা ছোট্ট ওভারব্রিজ ছিল, এটা একটা রেল লাইন, চেন্নাই ব্যাঙ্গালোর রেল লাইনের উপর একটা ছোট্ট ওভারপাস ছিল, সেটা দিয়েই যাতায়াত হতো, কিন্তু তা প্রচুর জ্যাম হতো। তারপর জ্যাম যে খুব একটা কমেছে তার ফলে তেমন নয়, কিন্তু একটা বিশাল ব্রিজ বানানো হয়েছিল 2001। সেই ব্রিজটা ধরে এতদিন কোনো বৃষ্টি হয়নি, হঠাৎ করে আজকে আমরা যেদিন বেরোলাম সেদিনই কেন বৃষ্টি হচ্ছে ভগবান জানে। যাই হোক, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই এটা না ঝিরঝিরে বৃষ্টি, বিরক্তিকর বৃষ্টি হচ্ছে। কে জানে আবার নিম্নচাপ হয়েছে এবছর, পরপর একের পর এক নিম্নচাপ হচ্ছেই, সাইক্লোন হচ্ছেই। কলকাতায় কিছুদিন আগে তো সাইক্লোন হলো, তারপরে চেন্নাইতে হলো। সেই চেন্নাইতে সাইক্লোনের ফলে বেশ সপ্তাহ দুয়েক ফেঙ্গালের জন্য প্রায় সপ্তাহ দুয়েক টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি, আকাশের মুখ গোমড়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া, সমস্ত কিছু চলেছে। এখন আবার প্রায় 40 মিনিটের একটা ব্রেক নিয়ে নিয়েছি। এবার যাব হচ্ছে আমরা এইখান থেকে চিত্তুরের দিকে। চিত্তুরের আগে আমরা অন্ধ্রপ্রদেশে ঢুকবো, কর্ণাটকা থেকে অন্ধ্রপ্রদেশে ঢুকবো। অন্ধ্রপ্রদেশে ঢুকে তারপরে চিত্তুরের ঠিক আগে আমরা বাঁদিক নেব তিরুপতির জন্য। দুর্দান্ত রাস্তা তিরুপতির, 8 লেন, দারুণ রাস্তা। তিরুপতি পৌঁছাবো। তিরুপতি এখান থেকে প্রায় 196 কিলোমিটার, আর আমরা এসছি মাত্র 70 বাড়ি থেকে। তিরুপতি এখান থেকে 196 কিলোমিটার। তারপরে আমরা এগিয়ে যাব আরও কিছুটা এগিয়ে গিয়ে আমরা পৌঁছবো হচ্ছে নাইডুপেটা বলে একটা জায়গায়। নাইডুপেটা থেকে আমি 16 নম্বর ন্যাশনাল হাইওয়ে পেয়ে যাব। তো নাইডুপেটা প্রায় 258 কিলোমিটার এখান থেকে। এখন যাই, এখন বাজে 6:20, প্রায় 40 মিনিটের একটা ব্রেক নিয়ে নিয়েছি আমরা। তো এখন আর দাঁড়ানোর কোনো সিন নেই, এবার দাঁড়াবো একেবারে 16 নম্বর হাইওয়ে পেয়ে, তারপরেই দাঁড়াবো। হবে না ফর দিস ফোন। বাজে 7:54, তার মানে অলমোস্ট 8টা বাজছে। আর আমরা তিরুপতি হাইওয়ে চিত্তুর টাউন রোডে আছি। এখান থেকে এই রাস্তাটা সোজা তিরুপতির দিকে যাচ্ছে। আর এরপরে আকাশে প্রচন্ড মেঘ, জানি না কেন, এরকম কোনো ফোরকাস্ট ছিল না। কাল অবধি রোদ ছিল, কালকেও আমরা বেরিয়েছি, পরশুও বেরিয়েছি, রোদ ছিল। এরকম ফোরকাস্ট আন্ধ্রপ্রদেশে ঢোকার পরে আরো বেশি দেখছি মেঘলা হয়ে আছে পুরো জায়গাটা। তো আমরা এখন যে রাস্তায় আছি সেটা ন্যাশনাল হাইওয়ে 75। আগে এটার নাম ছিল ওল্ড ম্যাড্রাস রোড বলেই সবাই জানে, এখনো ওল্ড ম্যাড্রাস রোডই বলে সবাই, কিন্তু সেটা এখন ন্যাশনাল হাইওয়ে 75। এটা আর যাব হচ্ছে এই রাস্তায় আর 10 কিলোমিটার গিয়ে তারপর বাঁ দিকে যাব। বাঁ দিকে যেটা রাস্তায় যাব ওটাই হচ্ছে তিরুপতির দিকে
টার্ন। এই রাস্তাটা ধরে ন্যাশনাল হাইওয়ে 75 ধরে যদি আমি সোজা যেতে থাকি আমি চেন্নাই পৌঁছে যাবো আর 200 কিলোমিটার, 200 নয় 170 কিলোমিটার মতো আমি পৌঁছে যাব চেন্নাই। তো চেন্নাই তো যাচ্ছি না, যাচ্ছি কলকাতা। তাহলে এখান থেকে আমি বাঁ দিক নেবো আর 10 কিলোমিটার মতন গিয়ে তিরুপতির দিকে স্টেট হাইওয়ে 69 ধরবো। সেটা ধরে কিন্তু তিরুপতির ঠিক আগে আবার বাইপাস নিয়ে তিরুপতিকে কাটিয়ে চলে যাব নাইডুপেটার দিকে। নাইডুপেটা হচ্ছে প্রথম শহর যেটা ন্যাশনাল হাইওয়ে 16-তে পড়বে। তো স্টেট হাইওয়ে 69 পাবো এরপরে, সেটা দিয়ে গিয়ে পড়বো ন্যাশনাল হাইওয়ে 16। আর বলতে বলতেই নেমে গেছে বৃষ্টি নেমে গেছে। আমাদের যদিও বলছে যে আমরা শ্রীকাকুলাম হয়ে যাব, কারেক্ট, আমরা শ্রীকাকুলাম হয়ে যাব। তো এরপরে NH16 আসবে, NH16 থেকে আমরা শ্রীকাকুলামের তার ঠিক পরে আমরা শ্রীকাকুলামে পড়বো, পরে আমরা সোজা যাব রাজা মন্দিরের দিকে। এখনো 10 ঘন্টা 29 মিনিট বলছে, 650 কিলোমিটার রাস্তা। যদিও রাস্তার কন্ডিশন ভালো, মাঝে মাঝে প্রচুর ডাইভারশন আছে যেটাতে অসুবিধা হচ্ছে, তবে ডাইভারশনের সংখ্যা অনেক কম। আগের বার ডাইভারশন ছিল, ডাইভারশন পার হয়ে গেছি। ডাইভারশন গুলো সবকটাই কর্ণাটকাতে ছিল। যেই অন্ধ্রপ্রদেশে ঢুকেছি রাস্তা পুরো কংক্রিটের, কোথাও ডাইভারশন নেই, রাস্তা দারুণ, কোনো অসুবিধা নেই। অন্ধ্রপ্রদেশের রাস্তা দারুণ, কিন্তু জানি না আগের বার যখন আমরা তিরুপতি হয়ে গেছিলাম ওখানে রাস্তাটা একটু খারাপ হচ্ছিল তিরুপতির ঠিক পর থেকে। হ্যাঁ, শ্রীকালাহাস্তির দিকে যে রাস্তাটা সেটা খারাপ ছিল কারণ ওখানে হাইওয়ে তৈরি হচ্ছিল। এখন জানি না 4 লেনিং চলছিল, ওটা তো 2 লেনের স্টেট হাইওয়ে 69, সেটাকেই 4 লেন করছিল ওরা তখন, সেই জন্য অসুবিধা। মূলবাগালে আমরা দাঁড়াইনি কারণ আপনাদের বলেছি যে আমরা স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম কফি ডে থেকে, খাইনি যদিও আমরা এখনো। বিস্কিট খেয়েছি, বিস্কিট এনেছিলাম সঙ্গে, বিস্কিট এনেছি, খেয়েছি। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে অনেক দোকান আছে সাইডে, যদি আপনারা ব্রেকফাস্ট করতে চান করতে পারেন। কর্ণাটকার দিকেও আছে, অন্ধ্রপ্রদেশে ঢোকার পরেও অনেক দোকান আছে। ওই দেখুন সামনে A2B'র অ্যাড দেখা যাচ্ছে। A2B যদিও অনেক দূরে, A2B'র অ্যাডটা খুব অবাক ব্যাপার যে 100 কিলোমিটার দূরেও A2B'র অ্যাড আছে। এভরি 10 কিলোমিটার ওদের একটা করে অ্যাড আছে, 60, 70, 80 প্রত্যেক 10 কিলোমিটার ওদের একটা করে অ্যাড আছে। একবার জায়গাটা শুধু দেখুন, কি অপূর্ব চারিদিকটা। পাহাড়ের কোল থেকে নিচ থেকে মেঘ ওপরের দিকে উঠে আসছে, ডান দিক বাঁ দিক দুদিকেই। দেখুন, মাঝে মাঝে বোঝা যায় না যে দক্ষিণ ভারতে আছি না অন্য কোথাও আছি। এটা না মুখে প্রকাশ করা যাবে না, বলে বোঝানো যাচ্ছে না, হয়তো ক্যামেরা ক্যাপচারও করতে পারছে না সেরকম ভাবে, কিন্তু খুব অপূর্ব লাগছে দেখতে। এরকম ভিউ আর কোথায় পাওয়া যাবে? রাস্তা দিয়ে গেলে, ট্রেনে গেলে বোঝা যায় না এত ভালো, প্লেনে তো বোঝা যায়ই না। এই জন্যই রোড ট্রিপ করার মজা। এত সুন্দর নাইডুপেটা এসে গেছে। তিরুপতি থেকে আমরা ডান দিকে ঘুরে গেছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। শ্রীকালাহাস্তি পেরিয়ে গেছি, আমাদের নিচ দিয়ে যেতে হয়নি। এই হাইওয়েটা পুরোটা তৈরি হয়ে গেছে, যেটা তখন আমরা যখন মে মাসে কলকাতা যাচ্ছিলাম তখন তৈরি হচ্ছিল। আমি জানি না আপনারা দেখতে পেলেন কিনা, এটা যে কি কমন ব্যাপার হয়ে গেছে। একটু আগে একটা ট্রাকও ঠিক এইভাবে গেছে, একটা 3 লেন হাইওয়েতে, যেটা হাই স্পিড লেন, একদম ডান পাশের লেনটা, সেটা দিয়ে উল্টো পাশ দিয়ে লোকে ব্লিঙ্কার লাগিয়ে ফুল স্পিডে আসছে। এদের কি মাথা টাথা খারাপ? 2 দিন আগে এক্স্যাক্টলি এই অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা ডান পাশের লেনটা হচ্ছে হাই স্পিড লেন, কেন ভারতবর্ষের মানুষ এটা জানে না আমি সেটা বুঝতে পারছি না। সেই হাই স্পিড লেনে হাই স্পিডে গাড়ি চলবে, এটা তো স্বাভাবিক। এবার সেটা থেকে যদি কেউ উল্টো পাশে আসে, কি বলবো। যাই হোক, আমি যেটা বলছিলাম, সো সরি।
না না সে ঠিক আছে, এটা খুবই মানে বিপজ্জনক ব্যাপার আর ভীষণ ডিস্ট্রাক্টিং ব্যাপার। নিজে আপনি একটা স্পিডে আসছেন, ধরুন এইরকম হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন, 80-র ওপরে 100-র ওপরে গাড়ি চলছে, সেখানে যদি উল্টো দিক থেকে হঠাৎ করে ব্লিঙ্কার লাগিয়ে একটা ট্রাক চলে আসে কিংবা একটা গাড়ি চলে আসে, তাও আবার রাইট লেনে, লেফট লেনে হলে তাও বোঝা যায়, কিন্তু রাইটের লেনে আপনি যাচ্ছেন সেই লেনটা দিয়ে, সেখানে যদি চলে আসে তাহলে খুব মুশকিল হয়। আর সব থেকে বড় কথা ওটা ভীষণই বিপজ্জনক, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো যাই হোক, যেরকম বলছিলাম শ্রীকালাহস্তি পেরিয়ে আমরা চলে এসেছি, নাইডুপেটাও ক্রস করে গেছি। নাইডুপেটা ক্রস করে আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস, এখনো 509 কিলোমিটার বাকি, 8 ঘন্টা 21 মিনিট লাগবে বলছে গুগল। তো আমরা এখনো ব্রেকফাস্টটা করিনি, স্যান্ডউইচগুলো এখনো পড়ে রয়েছে। একটা পেট্রোল পাম্প দেখার চেষ্টা করছি, একটু ফ্রেশ হয়ে নেওয়া দরকার। একটা যদি বাথরুম কিংবা একটা রেস্টুরেন্ট পাওয়া যায় যেখানে একটু ফ্রেশন আপ হওয়া যায়, সেরকম একটা জায়গা খোঁজার চেষ্টা করছি। মুশকিল হচ্ছে এই রাস্তাটার উপরে এতই কম, আর পুরোটাই এলিভেটেড হাইওয়ে, যেহেতু নিচ দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দেখে আপনার মানে খুব একটা সেফ কিংবা স্যানিটাইজড মনে হবে না, মানে পরিষ্কার মনে হবে না, সেই জন্য অসুবিধে, স্পেশালি মেয়েদের জন্য। তো সেটাই খোঁজার চেষ্টা করছি, সেরকম একটা জায়গা যেটা ইউজ করা যায়। সামনে নেল্লোর আসবে, নেল্লোর অ্যানাদার 71 কিলোমিটার, ওই ধরুন ঘন্টা দেড়েক মতো লাগবে নেল্লোর পৌঁছতে, 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে নেল্লোর পৌঁছতে। নেল্লোর গিয়ে আমরা নেল্লোর পৌঁছানোর আগে হয়তো ব্রেকফাস্টটা করে নেব। আগের বার নেল্লোর পৌঁছতে আমাদের দেরি হয়েছিল, এবারে বরং আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি, স্পেশালি এই হাইওয়েটার জন্য। আগের বার ওই জন্যই দেরি হয়েছিল কারণ আমাদের এই হাইওয়েটা দিয়ে যেতে হয়েছিল, হাইওয়েটার অবস্থা খুব খারাপ ছিল। আপনি এখনো দেখছেন কাজ চলছে, সুতরাং বাট আগের থেকে রাস্তার অবস্থা অনেক অনেক ভালো। না হাইওয়েটা প্রায় পুরোটাই তৈরি হয়ে গেছে। শেষ দিকে যেটা হাইওয়েতে উঠবে, 16 নম্বর ন্যাশনাল হাইওয়েতে ওঠার ঠিক আগে যেটুকু এখনো ওই লেনের মার্ক গুলো করা হয়নি, এইটুকুই ব্যাস, বাকি সব হয়ে গেছে। এবার আমরা বাঁদিকে নিয়ে নেব। সামনে থেকে একটা শার্প লেফট টার্ন আছে, লেফট টার্নটাতে গেলে নেল্লোর, আর ডান দিকে গেলে হচ্ছে চেন্নাই। সো আপনি কোন দিকে যাবেন তার উপরে ডিপেন্ড করছে। এই বাঁদিকে আমরা টার্ন নিয়ে নিলাম, এই একই হাইওয়ে, এবার নাক বরাবর শুধু যেতে হবে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 16 নেই, একদম 19-16তে পড়ে গেছি, এবার 16 ধরে সোজা কলকাতা পৌঁছে যাবো। এই রাস্তাতে এরপরে পড়বে বিজয়ওয়াড়া, তারপরে আসবে রাজা মহেন্দ্রবরম, যেটার আগের নাম ছিল রাজা মন্দির। পৌঁছে গেছি। আগের বার আমাদের নেল্লোর পৌঁছতে প্রায় 1:30 বেজে গেছিল। এবার আমরা 10:15 মধ্যে আমরা শ্রীকালাহস্তি পার করে গেছি, এবং আমরা মোটামুটি একই সময় বেরিয়েছিলাম। আগের বার ওই 3-3:30 নাগাদ বেরিয়েছিলাম, এবারও তাই বেরিয়েছি একইভাবে। দাঁড়িয়েওছি, কফি ডেতে সময় নষ্ট করেছিলাম, এখনো সেটাই করেছি, কিন্তু এবার আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। সময় নষ্ট আজকে আরো করেছি, কারণ আমরা মাঝখানে আরেকবার দাঁড়িয়েছিলাম। আমাদের ব্লুটুথ যে কার স্ক্রিনটা আছে, কার প্লে স্ক্রিনটা যেটা আছে, ওটার সাথে আমাদের ফোনের ব্লুটুথটা কানেক্ট হচ্ছিল না, এখনো হয়নি, কারণ রিসেন্টলি নতুন ফোন কেনা হয়েছে। আগে গুডুর ক্রস করলাম, গুডুর নেল্লোর যাওয়ার পথে পরে ফ্রম তিরুপতি, আবার আপনি শ্রীকালাহস্তি হয়ে নেল্লোর যাচ্ছেন, গুডুর মাঝখানে পড়বে। গুডুর একটি মোটামুটি বড় শহর বলতে পারেন, নেল্লোরের মতো অত বড় নয়, কিন্তু মোটামুটি বড় শহর। নেল্লোর পৌঁছতে এখনো 25 কিলোমিটার বাকি, 31 মিনিট লাগবে বলছে। ওই দেখুন সামনে আর একটা ইসুজু, ওটা অবশ্য এস ক্যাব আমার ধারণা। ওটা ইয়েলো বড়, ওটা প্রাইভেট গাড়ি না। ওটা প্রাইভেট গাড়ি নয়, ওটা কমার্শিয়াল ভেহিকল। ইসুজু দেখলেই বেশ ভালো লাগে। আন্ধ্রপ্রদেশে প্রচুর প্রচুর ইসুজু দেখাও যায়, কারণ আন্ধ্রপ্রদেশে ইসুজুর ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং ইউনিটটা আন্ধ্রপ্রদেশে। তো যাই হোক, নেল্লোর পৌঁছতে এখনো 8 ঘন্টা। আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, কারণ আমাদের গন্তব্য ছিল মানে ইচ্ছে ছিল নেল্লোরে গিয়ে ব্রেকফাস্ট করবো, তো সেটার জন্যই ওয়েট করছি। 8 ঘন্টায় পৌঁছে যাব আশা করি। খিদে পেয়েছে, সঙ্গে কিছু বানানা চিপস ছিল আর কিছু বিস্কিট ছিল, সেগুলো খেয়েছি। এখন গিয়ে তারপর
তারপরে লাঞ্চ তো আরো একটু পরে করবো, হয়তো নেল্লোর থেকে বিজয়ওয়াড়া যেতে যেটুকু সময় লাগবে হয়তো আরো ঘন্টা 2 লাগবে নেল্লোর থেকে বিজয়ওয়াড়া যেতে। তার অনেক বেশি, 300 কিলোমিটার, তো ঘন্টা 3-4 লাগবে মিনিমাম। 250 কিলোমিটার। হ্যাঁ, তো 250 কিলোমিটার দিয়ে তো ঘন্টা 4 তো লাগবেই। তো ঘন্টা 4 লাগলে আমরা চেষ্টা করব দেখি বিজয়ওয়াড়ার আগে কোথাও লাঞ্চ করে নেওয়ার। আপাতত রাস্তায় বড় ভিড়, কারণ নেল্লোর আসছে, নেল্লোর বড় শহর, তার আনুষঙ্গিক প্রচুর ট্রাফিক আছে। তো সেই ট্রাফিকের মধ্যেই গুদোগুদি করতে করতে যাচ্ছি। এমনিতে ভালোই লাগছে কারণ বেশ সবুজ। শীতকাল হলেও বৃষ্টি বাদলা হয়েছে এদিকে, শোনা যাচ্ছে একটা নিম্নচাপ আবার হয়েছে, সেই নিম্নচাপের থেকে কিছু কিছু বৃষ্টি হয়েছে। বেশ সবুজ লাগছে, ভালোই লাগছে। এই রাস্তাটা একটা মজা হচ্ছে, পরপর অনেকগুলো লেক আছে, অনেকগুলো নদী আছে, কিছু না কিছু পড়তে আছে। অবশ্যই আমরা সবকটা লেকের নাম জানি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাপে দেখলে, মানে গুগল ম্যাপে দেখলে তো সবই পাওয়া যাবে, কিন্তু যেমন বিশেষ যে বৈশিষ্ট্য আছে সেরকম কিছু নয়, কিন্তু এমনি দেখতে সুন্দর লাগে। এটাই যে পরপর অনেকগুলো লেক, অনেকগুলো পরপর নদী, তো বেশ মজাই লাগে দেখতে। অন্যদিকে এটাই যে বেশ সবুজ সবুজ, আর প্রচুর ধান চাষ, দুপাশ জুড়ে শুধু ধানের ক্ষেত। পুরো অন্ধ্রপ্রদেশটাই তাই, উড়িষ্যাতেও তাই দেখতে পাবে, কিন্তু অন্ধ্রপ্রদেশটা একটু বেশিই সবুজ। তো বেশি সবুজ তার কারণ হচ্ছে এখানে ধান চাষটাই মেন, প্রচুর ধান চাষ হয়। আর অন্ধ্রপ্রদেশের যদি সিনেমা দেখেন, যদি এমনি ওদের মানে ইতিহাস দেখেন, তাহলে দেখবেন যে ওরা বেশিরভাগই চাষবাস নির্ভর, এবং গ্রাম্য পরিবেশ, সেখানে মাছের চাষ, এইসবই মূল। এবং এদের একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে ক্ষেতের যে আয়তন, সাইজ, সেগুলো বিশাল বড় বড় হয়। এবং ওদের মানে ঠিক আমাদের যেমন কলকাতার দিকে জমিদার বলি আমরা, সেটা তো সারা ভারতবর্ষই ছিল, এখানেও ওই ল্যান্ড ওনার মানে জমিদারি প্রথা প্রচুর ছিল। এবং যার ফলে যারা একটু বর্ধিষ্ণু চাষি হলেও যারা একটু বর্ধিষ্ণু, তারা কিন্তু বিরাট বড় লোক। এবং ওটা এদের সিনেমায় দেখবেন যে মোটামুটি একটা গ্রামকে শাসন করে রীতিমতো, এরকম একটা ব্যাপার। বিরাসত বলে একটা সিনেমা বেরিয়েছিল না, সেই বিরাসত বলে সিনেমাটাও কিন্তু এই দক্ষিণ ভারতের উপরেই বেস করা। এরকমই জমিদার, তাদের কথায়, তাদের মধ্যে বিবাদ, এই নিয়ে এই সিনেমা। সুন্দর সিনেমা, নিশ্চয়ই অনেকেই দেখেছেন। তো যাই হোক, এটাই বলার উপলক্ষ এটাই যে এই জায়গায় তাই। এবং আমরা হায়দ্রাবাদে যখন ছিলাম এটা লক্ষ্য করেছি যে এরা মানে শহরে হয়তো মোটামুটি ছোটোখাটো চাকরি করতে পারে, কিন্তু চাকরির এদের বিশাল দরকার নেই। বংশ পরম্পরায় যা টাকা আছে সেটাকেই এরা খাটায়, এবং খাটিয়ে বড় বড় কোম্পানি, বড় বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট সমস্ত তৈরি করেছে। এবং তাদের মানে হায়দ্রাবাদে মোটামুটি যাতায়াত করলে দেখা যায় অনেকেই সেখানে বিশাল কোটিপতি। মানে সেই জন্যই হায়দ্রাবাদে বাড়ি ঘরের দামও খুব বেশি, মানে ধরাছোঁয়ার একদম বাইরে। ব্যাঙ্গালোরে আমরা ভাবি বোধহয় দাম বেশি, কিন্তু হায়দ্রাবাদের মতন ভাবা যায় না। হায়দ্রাবাদে বোধহয় দাম পড়েও আমাদের দেশে মুম্বাইয়ের পরেই, এবং তার লোকে কিনছেও ধুমধারাক্কা, মানে লোকে জাস্ট এমনি মজার ছলে। চারপাশে পুষ্পার পোস্টার।
দেখছেন 6 লেনের রাস্তা। অনেকক্ষণ ধরে এই রাস্তাটায় আছি। এটা প্রায় ইয়ের পর থেকে, নেল রোডের একটু পর থেকে শুরু হয়েছে 6 লেন। বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, তার মধ্যেই অনেকক্ষণ গাড়ি চালিয়েছি, প্রায় ঘন্টা 3-4 ওর মধ্যে গাড়ি চালিয়েছি। তারপরে বৃষ্টি থেমে গেছে। এদিকটা শুকনো খটখটে, মানে রোদ নেই, কিন্তু রাস্তাঘাট শুকনো। তো যাই হোক, এইরকম রাস্তা হওয়ায় খুব ডিস্টেন্স কভার তাড়াতাড়ি হচ্ছে, দূরত্ব খুব একটা গায়ে লাগছে না। আপাতত 603 কিলোমিটার চলে এসেছি বাড়ি থেকে। 600 কিলোমিটার আজকে কভার করা হয়ে গেছে। আর আরও রাজা মহেন্দ্রবরম আরও 230 কিলোমিটার মতন হবে এক্স্যাক্ট। তবে যেটা এক্স্যাক্ট সেটা বলে দিই, সেটা হচ্ছে যে আর 25 কিলোমিটার গেলে গুন্টুর শহর আসবে। আর প্রায় 69 কিলোমিটার মতন গেলে বিজয়ওয়াড়া মানে অন্ধ্রপ্রদেশ জেলার সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে একটি। অন্ধ্রপ্রদেশের যেমন হায়দ্রাবাদ এখন ডুয়াল ক্যাপিটাল হিসেবে, যে দুটো রাজ্যের রাজধানী একসাথে, হায়দ্রাবাদ, তেলেঙ্গানার এবং অন্ধ্রপ্রদেশের। তো হায়দ্রাবাদকে বাদ দিলে বিশাখাপট্টনম, বিজয়ওয়াড়া এই দুটো হচ্ছে সবচেয়ে বড় শহর অন্ধ্রপ্রদেশে। সেই বিজয়ওয়াড়া পড়বে আরো 68 কিলোমিটার মতন গিয়ে, আর 24 কিলোমিটারে গুন্টুর। এবার প্রবলেম হচ্ছে পেটে ছুঁচোয় ডন দিচ্ছে। একটা স্যান্ডউইচ যেটা সঙ্গে এনেছিলাম ঘন্টাখানেক হলো খেয়েছি, ঘন্টাখানেক না, ঘন্টা 2 হয়ে গেল খেয়েছি। সেটা তো কোথায় পেটের কোনায় হারিয়ে গেছে বুঝতে পারছি না। এবার একটা খাবার জায়গা দরকার, কিন্তু যেরকম দেখছেন রাস্তা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, কত কখন থেকে রয়েছে, মানে দোকান ফোকান তো কিছু চোখেই পড়ছে না, সব তলা দিয়ে হুস হুস করে বেরিয়ে যাচ্ছে। এবার তো মনে হচ্ছে ভাইজ্যাগ পৌঁছে। আচ্ছা, এটা কিন্তু কৃষ্ণা নদী। আর এটা কৃষ্ণা নদী, আগেরটা কৃষ্ণা নদী ছিল না, ওটা কোনো একটা খাল টাল ছিল। ওটা কৃষ্ণা নদী ট্রিবিউটারি ছিল, এটা কৃষ্ণা নদী। জল খুব বেশি দেখতে পাবেন না আপনি, আর এখন তো আরো কম, বর্ষাকাল চলে গেছে। আর কাউকে দেখবেন না শহরে, দেখবেন বেশিরভাগ লোক হেলমেট ছাড়া ঘুরে বেড়াচ্ছে। বাইক যারা চালাচ্ছে দেখুন বাঁদিকে হেলমেট, কারুর মাথায় হেলমেট নেই। মানে খুব একটা, মানে হায়দ্রাবাদ শহরে তাও প্রচুর কন্ট্রোল আছে। তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের ডুয়াল রাজধানী যেটা, সেখানে অনেক কন্ট্রোল আছে। পুলিশ আপনার চালান কাটছে, পুলিশ আপনার মদ খেয়ে চালাচ্ছেন কিনা চেক করছে। অন্য শহরগুলোতেও চেক যে হয় না তা নয়, কিন্তু এমনিতে ডে টু ডে আপনি দেখবেন আপনি যা ইচ্ছে করুন, কেউ কিচ্ছু বলছে না। গুতি মারামারি করে ট্রাফিক নিজের মতন চলে যাচ্ছে। যেমন দেখুন এখন যে আমরা কৃষ্ণা নদীর বিরাট বড় ব্রিজ পার হচ্ছি, পুরো ব্রিজটাই জ্যাম। Sunset falling like a dream. ওডোমিটারের কাটা বলছে, কাটা তো নয়, ডিজিটাল রিডিং বলছে 813.9, তার মানে 814। 829 কিলোমিটার আজকের পুরো পথ ছিল। 829-এর মধ্যে 814 হয়ে গেছে, বাকি রয়েছে আরো 15 কিলোমিটার মতন। তো 15 কিলোমিটারটা অ্যাকচুয়ালি রাজা মহেন্দ্রবরম শহরের মধ্যে দিয়ে। এখন আপনি আর দেখছেন একটা ব্রিজের উপর দিয়ে আমরা ক্রস করছি। এটা কিন্তু গোদাবরীর ব্রিজ, দক্ষিণ ভারতের অন্যতম বৃহৎ নদীর মধ্যে, বৃহৎ নদী বললেই হয় গোদাবরী। সেটা একদম রাজা মহেন্দ্রবরমের পাশ দিয়ে গেছে। হঠাৎ রাজা মহেন্দ্রবরম নামটা অচেনা মনে হলে বলে রাখি, এটা আসলে রাজা মন্দিরই ছিল। আমরা যখন প্রথম এসছি, সে 1998 সময় আমি প্রথম এসছি। আজ থেকে 2014 অব্দিও নাম রাজা মন্দিরই ছিল। বেশ বড় সড়ো স্টেশন, এখানে একটা ডাবল ডেকার ব্রিজ আসে, মানে রোড আর রেল ব্রিজ একসাথে। তো মানে যারা ট্রেনে করে আসে, যারা 2-3 বার অন্তত যাতায়াত করেছে, তারা জানে এটা বিরাট বড় একটা স্টেশন। তো সেই
গোদাবরীর উপর দিয়েই যাচ্ছি। নামটা চেঞ্জ হয়ে গেছে, রাজা মন্দির থেকে রাজা মহেন্দ্রবরম হয়েছে। রাজা মহেন্দ্র নামেই জায়গাটার নাম, মহেন্দ্রবরম সেটাই ছিল। ব্রিটিশরা যেমন সব জায়গার নামই পরিবর্তন করে নিজের যা বলতে পারতো সেটা করে নিত, সেই মতনই নাম করেছিল রাজা মন্দিরী, কেন কি জানো। তো যাই হোক, এখন আসল জায়গাটার নাম রাজা মহেন্দ্রবরম, সেটাই আবার ফিরে এসছে এখন, সেখানেই পৌঁছেছি। আমাদের আজকের থাকা হচ্ছে হোটেলে সরোবর, মঞ্জিরা হোটেলের নাম। এখানে খুব একটা বড় সড়ো হোটেল খুব একটা নেই, ছোট শহর। এখানে অনেক ফ্যাক্টরি আছে, পাওয়ার প্লান্ট আছে, সেখানেই অনেক বিদেশিরা আসে। আমি এখানে কোরিয়ান, জাপানি এসব অনেক দেখেছি। তো যেহেতু বহুবার যাতায়াত করেছি আর এখানেই থাকি, তো সেই সরোবর পোর্টিকোতেই থাকবো, এর আগেও থেকেছি। এই ব্রিজটা পার হয়েই একটা ইউটার্ন আছে, সেই ইউটার্ন দিয়ে নেমে শহরের ভিতর ঢুকে যেতে হয়। এখন গুগল কি বলছে দেখি। এখন গুগল বলছে সোজা গিয়ে ডান হাতে নিতে। এখন হয়তো নতুন কোনো ক্রসিং তৈরি হয়েছে যেখান থেকে ডাইরেক্টলি ঢোকা যায়, আগে ইউটার্ন নিয়ে ঢুকতে হতো। মানে খুবই খাড়া একটা ব্রিজ থেকে নাবার ইউটার্ন ছিল, বাঁ দিকে নিতে হতো। এখন সেটা গুগল বলছেন সেরকম কিছু নেই। তো যাই হোক, সেটা দিয়েই যাব। এসে গেছি প্রায়। এই ব্রিজটা কিন্তু বিরাট লম্বা, 814.6 থেকে শুরু করেছিলাম, এখন 816.7, মানে 1 কিলোমিটারের বেশি হয়ে গেছে। তো প্রায় 2 কিলোমিটারের মতন লম্বা এই ব্রিজটা, বিরাট বড় ব্রিজ। সেই ব্রিজটা কারণ গোদাবরীর বেসিন, আসল নদীটা এখন সরু হয়ে গেলেও বেসিনটা অনেক চওড়া, মানে আগে নদীটা অনেক চওড়া ছিল। দক্ষিণ ভারতের বেশিরভাগ নদী বর্ষাকাল ছাড়া আপনি দেখবেন একটা বেশ কিছুটা জায়গা জুড়ে জলটা গেলেও তার চেয়ে অনেক বড় জায়গা দিয়ে বেসিনটা, সেখানে কোথাও চাষ, নদী খাতটা অনেক বড়, সেখানে কোথাও চাষ হচ্ছে, বেশিরভাগ জায়গাটা বালি। যাই হোক, সেখানে তো অনেক চড়া নদীর, শুধু একমাত্র বর্ষাকালেই বেশ খানিকটা জল হয়ে যায়, নইলে ফাঁকাই থাকে, খালিই থাকে। আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে দেখুন ডান পাশে, দেখতে পাচ্ছেন না, ডান পাশে কিন্তু পাওয়ার প্লান্ট দেখা যাচ্ছে। তো সেই রাজা মন্দিরতেই, রাজা মহেন্দ্রবরমেই চলে এসেছি। প্রায় শেষ জার্নি। এবার একবারে হোটেলে পৌঁছেই আপনাদের সাথে কথা বলবো। হোটেলটা ঘুরিয়ে দেখাবো আপনাদের, তারপরে একেবারে আজকে রুমে গিয়ে, সেই রাতে 3টে থেকে শুরু হয়েছে, প্রায় 14 ঘন্টা কি 16 ঘন্টা হতে চললো। 3:40 শুরু করেছি। 3:40। এই যে রুমটা, দুটো সিঙ্গেল বেড সাইড টেবিল আছে, জল দেওয়া আছে। রুমটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে জানলা আছে, খোলা যায় না যদিও জানলাটা, কিন্তু জানলা আছে। আর দুটো সোফা, একটা রাইটিং টেবিল যেরকম আমি বলেছিলাম, আর এখানে টিভি, আর এখানে ড্রয়ার আছে। যদি আপনি বেশি দিনের জন্য থাকেন তো আপনি আপনার জামা কাপড় বার করে এখানে রাখতে পারেন। কাবার্ডও আছে, মিনি বারও আছে, বাট মিনি বারটা আপাতত খালি। আর এখানে লাগেজ রাখার জায়গা। আর এটা হলো ওয়াশরুম, যথেষ্ট স্পেশাস। স্নান করার একটা আলাদা জায়গা আছে, টাওয়েল আছে, শাওয়ার জেল ইত্যাদি দেওয়া আছে, শ্যাম্পু দেওয়া আছে, শেভিং কিট, ডেন্টাল কিট দেওয়া আছে, হেয়ার ড্রায়ার আছে, মেকআপ মিরর আছে। তো বাথরুমে বসে ফোন করারও, আপনি যদি কোনো কারণে বাথরুমে থাকেন এবং ধরুন জল বন্ধ হয়ে গেল কিংবা আপনি কোনো অসুবিধায় পড়লেন বাথরুমের ভেতরে, সেক্ষেত্রে আপনি ফোন করে রিসেপশনে ডাকতে পারেন কাউকে হেল্পের জন্য। তো এটা হলো রুম আমাদের। আজকে রাত্রিরে রাস্তা না, কালকে সকালবেলায় বেরোতে হবে। ব্রেকফাস্ট নেওয়া